আব্বু, আব্বু কোথায় তুমি? এখনই নিচে আসো। প্রচণ্ড রেগে কথাগুলো বললাম। তখন আব্বু সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, কি হয়েছে, এত চিল্লাচ্ছিস কেন? আব্বু, কাজটা তুমি ভালো করোনি। তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি কি করলাম সেটা তো বলবি। তুমি আমার বন্ধুকে অপমান করলে কেন? কথাটা অনেক জোরে বলায় তখন সবাই দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। আর আব্বু বলল, আমি আবার তোর কোন বন্ধুকে অপমান করলাম? আমি রাশেদের কথা বলছি। আমি এই ভেবে অবাক হচ্ছি যে তুই একটা ভিখারির বাচ্চার জন্য তোর আব্বুর সাথে চিল্লিয়ে কথা বলছিস। আব্বু, ভালো করে কথা বলো। রাশেদ আমার বেস্ট ফ্রেন্ড। আমি তোকে আগেও বারণ করেছিলাম এই সব ছোট লোকদের সাথে বন্ধুত্ব না করতে। রাশেদের সাথে তোর যায় না। রাশেদ কোথায় আর তুই কোথায়? আব্বু, বন্ধুত্বের মাঝে ধনী গরিব হয় না, আমরা ভালো ফ্রেন্ড। আর আজ তোমার জন্য রাশেদ আমাকে তার থেকে দূরে সরে যেতে বলেছে। আরও বলেছে আমি যদি ওর সাথে কথা বলতে যাই তাহলে ওনাকে পড়াশোনায় ছেড়ে দেবে। আজ তোমার টাকা আছে বলে তুমি গরিবদের মানুষ মনে করো না, তাই না? আমার মেয়ে আমার পরে আবার আমার উপর রাগ দেখাচ্ছিস? বেরিয়ে যা আমার বাসা থেকে। অনেক বড় বড় কথা শিখে গেছিস। দেখি পারলে কিছু টাকা ইনকাম করে দেখা, আমিও দেখতে চাই। আর এখনকার যুগে টাকাই সব। ওই রাশেদ তোকে ভুলিয়ে ভালিয়ে তোর থেকে টাকা নিতে চাই, তাই আমি ওই ভিখারিটিকে অপমান করেছি। ওকে, ফাইনাল, থাকো। তোমার এই ধন সম্পদ ছেড়ে আমি চলে গেলাম। যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে সেদিন আমি ফিরে আসবো, নয়তো আর কোনোদিনও তোমার বাড়িতে ফিরে আসবো না। যা যা যা, তোর ফিরে আসা লাগবে না, তোর মতো ছেলে লাগবে না। আম্মু পাশে দাঁড়িয়েছিল, কিন্তু একটা শব্দও করে নাই। তার একটাই কারণ, আম্মু আব্বুকে ভীষণ ভয় পায়। আমি বাসা থেকে বেরিয়ে আসার সময় দেখতে পেলাম আম্মুর চোখে পানি। তখন আম্মুকে জড়িয়ে ধরি আর চোখের পানি মুছে আম্মুর কপালে একটা চুমু দিয়ে বলি, কেঁদো না আম্মু, ভালো থেকো, নিজের যত্ন নিও, চলে যাচ্ছি। এই বলে চলে আসলাম। আসার সময় আমার কিছু কাপড় আর সাথে পড়াশোনা করার জন্য যে সার্টিফিকেট অর্জন করেছিলাম সেগুলো হাতে নিয়ে হাতের ফোনটা নিয়ে চলে এলাম। তখন রাস্তার এক পাশ দিয়ে হাঁটছি আর ভাবছি এখন কোথায় যাবো। বন্ধুর কাছেও তো যাওয়া যাবে না। শুনেছি মানুষের ভাগ্য পাল্টানোর শহর হচ্ছে নাকি ঢাকা। ঢাকা মানুষ অনেক আশা নিয়ে যায় একটা চাকরি পাবে বলে, সে আশা নাকি পূর্ণ হয়। তাহলে আমিও যাই, গিয়ে দেখি কি হয়। তারপর পাড়ি দিলাম ঢাকার উদ্দেশ্যে। ও, আপনাদের তো আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমার নাম হলো নীরব আহমেদ, আর আব্বু একজন বড় ব্যবসায়ী। আমি আর আব্বু এবং আম্মু এই নিয়ে ছোট একটা পরিবার। আমার আর কোনো ভাই বোন নেই, আমি একা। আমাদের বাসা হচ্ছে রাজশাহী। আমার আব্বু বড় ব্যবসায়ী হওয়ার কারণে তার মনে কিছুটা অহংকারে বাসা বেঁধেছে। আমি জানি একদিন আব্বুর সেই অহংকারটা ভেঙে যাবে। আমি আপনার সাথে কথা বলতে বলতে বাস কাউন্টারে চলে এসেছি। কাউন্টার থেকে ঢাকার টিকিট কাটলাম। টিকিট কেটে বাসের মাঝখানের জানালার পাশে একটা সিটে বসে পড়লাম। বাস ছাড়তে এখনো 5 মিনিট সময় বাকি আছে। এই ফাঁকে পকেট থেকে ফোনটা বের করে দেখে নিলাম আমার কাছে কত টাকা আছে। দেখলাম আমার কাছে আছে 740 টাকা। চুপ করে বাসে বসে আছি আর মনে মনে বলছি আমার পাশে যেন কেউ না বসে, তাহলে আমি একটু আরাম করে বসতে পারতাম। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, আমার পাশে একটা মেয়ে এসে বসে পড়লো। আরে আপনারা আবার ভাবেন না মেয়ে বসেছে বলে মেয়েটার সাথে কথা বলা শুরু করে দেব। আমি খুব ভদ্র ছেলে, বাস্তবে নীরব খুব বচ্চার ছেলে। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল আর কানে হেডফোন দিয়ে গান শুনছি আর ফেসবুক চালাচ্ছি। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো কে যেন আমাকে ডাকছে। তখন আমি ভাবলাম আমাকে আবার কে ডাকবে, তাই আমি আবার আগের মতো করে গান শুনছি। আবার কিছুক্ষণ পর হঠাৎ কে যেন চিমটি দিল। পাশে তাকিয়ে দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসতেছে। তখন আমি মনে মনে বলি কেমনটা লাগে, একে তো চিমটি দিল, তার উপর আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতেছে। কিন্তু যাই হোক, মেয়েটার হাসি অনেক সুন্দর আর মেয়েটাও। তখন কান থেকে হেডফোনটা নামিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, এই যে আন্টি, আপনি আমাকে চিমটি দিলেন কেন? এই, আমাকে আপনার কোন দিক থেকে আন্টি মনে হয়? হ্যাঁ, আমার মতো বাচ্চা একটা মেয়েকে আন্টি বলছেন কেন? আরেকবার আন্টি বললেই মেরে দাঁত ভেঙে দিব। মেয়েটির কথা শুনে মনে মনে বলি, বাবারে বাব্বা, মেয়েটার কি রাগ! না বাবা,
এর সাথে কথা বলে লাভ নেই, পরে যদি মারে তার চেয়ে ভালো আমি চুপ করে থাকি। তখন আমি আর কোনো কথা না বলে আবারও কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম। তখন মেয়েটা আবারও চিমটি দিল। এবার আমার প্রচণ্ড রাগ হলো, তাই কান থেকে হেডফোন খুলে তাকে বললাম, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, শুধু চিমটি দিচ্ছেন কেন? আচ্ছা, আপনি কি ছেলে মানুষ? মানে তাহলে আমাকে দিয়ে কি আপনার মেয়ে মনে হচ্ছে? না, তা নয়, আসলে আমি আপনার মধ্যে ছেলেদের কোনো বৈশিষ্ট্যই খুঁজেই পেলাম না, তো তাই বললাম। তা আপনার কেন মনে হলো আমি ছেলে না? আপনার পাশে এত সুন্দর একটা মেয়ে বসে আছে, কই একটু তার সাথে কথা বলার চেষ্টা করবেন, আর আপনি তা না করে কানে হেডফোন দিয়ে গান শুনছেন। আমি এমনই। ভাব নিচ্ছেন, তাই তো? আমি আবার কখন ভাব নিলাম? আপনি কোথায় যাচ্ছেন? ঢাকা যাচ্ছি। তা আমাকে জিজ্ঞেস করলে না আমি কোথায় যাচ্ছি? যাই হোক, আমি ঢাকা যাব না, আমি সামনের কাউন্টারেই নেমে যাব। তারপর মেয়েটি একাই কথা বলতে লাগলো। বিরক্ত হয়ে মনে মনে বলি, ধুর বা, মেয়েটা ভকভক করতে করতে আমার মাথাটা খারাপ করে দিয়েছে। একটা ইট থাকলে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দিতাম। তার কিছুক্ষণ পর মেয়েটা সামনের কাউন্টারে নেমে গেল। তখন মনে মনে বলি, যাক বাবা, এখন একটু শান্তিতে জার্নি করতে পারবো। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করার পর বাস ঢাকার গাবতলী বাস কাউন্টারে থামলো। তখন আমি বাসে শুয়েছিলাম। বাসের হেল্পার এসে বলল, এই যে ভাই, এই যে ভাই। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে বললাম, কি হয়েছে ভাই? আমি তো টিকিট কেটেছি, তারপরও আবার কেন রাখছেন? আর তাছাড়া একবার তো আমার টিকিট চেকও করেছেন। আরে ভাই, আপনার টিকিট চেক করতে আসি নাই, আমি আপনাকে গাড়ি থেকে নামতে বলার জন্য এসেছি। ও, আমরা ঢাকা এসে পড়েছি? জি ভাই, ঢাকা এসে পড়েছি। আমি আমার কাঁধের ব্যাগটা কাঁধে নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ি থেকে নেমে তো আমি অবাক অবাক হয়ে চারদিকে তাকিয়ে আছি। রে বাপ্পা, চারদিকে এত বড় বড় গাড়ি আর এত মানুষ। এরা মানুষ নাকি অন্য কিছু? যেভাবে ছুটে চলেছে মনে হয় তাদের বাড়িতে আগুন লেগেছে বা ডাকাতি হয়েছে। আমার সে ভেবে কাজ নাই, আমি নিজের রাস্তা মাপি। আমি মনে মনে বললাম, আমি ফুটপাথ দিয়ে হেঁটে চলেছি। কোথায় যাব, কি করব তা আমি নিজেও জানি না। ধুর, ভাল লাগে না, এত হাঁটা যায় নাকি? সে কখন থেকে হেঁটেই চলেছি। কিছুক্ষণ হাঁটার পর আমার অনেক ক্ষুধা পায়, তা আমি একটা ছোটোখাটো হোটেলে কিছু খাবার খেয়ে নিলাম। যাক বাবা, এখন একটু শান্তি এবং শরীরেও শক্তি পেলাম। আমি হোটেলের বিল দিয়ে আবারও সীমাহীন গন্তব্যে হেঁটে চলেছি। খুব ভয় করছে, রাস্তার মানুষ কেউ নাই, একেবারে নীরব রাস্তা। আল্লাহ, আমার মতো অবশ পোলাটারে বাঁচাও, আমার থেকে ভূত পেতনি দূরে রাখুন, এইসব বলছি আর হেঁটে চলেছি। হঠাৎ সামনে তাকিয়ে দেখি একটা লোক রাস্তার পাশে পড়ে আছে। এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি অনেক গল্পের বইয়ে পড়েছি, রাস্তায় নাকি ভূত মানুষের রূপ ধরে শুয়ে থাকে। আমি চোখ বন্ধ করে কিছু সোরা পরে বুকে ফু দিলাম যাতে ভূতটা চলে যায়। যা যা বাবা, ভূত গেল না কেন? আমি চোখ খুলে মনে মনে বললাম। আমি বুকে 3 কেজি সাহস নিয়ে আল্লাহর নাম নিতে নিতে সামনে এগিয়ে গিয়ে দেখি এটা সত্যিই মানুষ। খোদায় এতগুলা ভয় পেলাম। আমি মনে মনে বললাম, আমার থেকে লোকটা একটু বয়সে বড় হবে। আমি তার বুকে হাত দিয়ে দেখলাম বেঁচে আছে কি না। দেখলাম লোকটা বেঁচে আছে, কিন্তু অজ্ঞান হয়ে গেছে। আমি তাকে উঠিয়ে রাস্তার এক সাইডে বসিয়ে আমার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে তার চেহারায় পানির ছিটা দিলাম। লোকটার জ্ঞান ফিরল। কে তুমি? আর আমি এখানে কি করছি? কাকু, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলা, আমি তোমার জ্ঞান ফেরালাম। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি এই জায়গায় দিয়েই যাচ্ছিলাম, আর সামনে তাকিয়ে দেখি একটা সাদা কাপড় পরা মেয়ে দাঁড়িয়ে আছে, আর আমি ভূত ভেবে অজ্ঞান হয়ে যাই। আচ্ছা, কোথায় মেয়েটাকে দেখেছিলেন? লোকটা হাতের ইশারায় দেখালো। আমি যেখানে ভালো করে তাকিয়ে দেখি একটা বিদ্যুতের খামে সাদা কাপড় ঝুলে আছে। তার মানে হচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। এখন আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। এতো দেখি আমার থেকেও ভীতু। আমি লোকটাকে বললাম, কাকু, ওখানে একটা সাদা কাপড় ঝুলে আছে, আর কিছুই নাই। ও আচ্ছা, তা তোমার বাড়ি কোথায় আর কোথায় যাবে? কাকু, আমি গ্রাম থেকে এসেছি একটা কাজের খোঁজে। এখন কোথায় যাব আর কে আমাকে কাজ দেবে সেটা আমি নিজেও জানি না। আচ্ছা, তোমার নাম কি আর তুমি কতদূর পড়াশোনা করেছো? আমার নাম নীরব। এবার অনার্সে ভর্তি হব ভেবেছিলাম, কিন্তু গরিব তো, শখ থাকলে পকেটে জোর নাই, তাই ভাবছি পড়াশোনাটা ছেড়ে কাজ করব। আমি তোমাকে কাজ দিব, কিন্তু একটা শর্তে। আর তুমি কাজের পাশাপাশি পড়াশোনাও করতে পারবে,
আর থাকা খাওয়া সব ফ্রি, কিন্তু বেতন পাবে 7,000 টাকা। সত্যি সত্যি আমাকে কাজ দিবেন কাকু? আচ্ছা বলেন কি শর্ত? তেমন কিছু না, আমাকে কাকু বলা যাবে না। তুমি কাকু বললে আমার কষ্ট হয়। আমি তো আর তোমার থেকে বেশি বড় হব না। আমাকে ভাইয়া বলবে, কেমন? আর আমার নাম সাগর। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ভাইয়া বলবো, কিন্তু আমাকে কি কাজ দেবেন? আমার একটা কফি শপ আছে, সেখানে তুমি ওয়েটারের কাজ করবে। কি, আমি ওয়েটারে কাজ করব? হুম। কেন, তোমার কোনো সমস্যা আছে? না নাই, ঠিক আছে, আমি রাজি। ওকে, আমার সাথে চলো তাহলে। তুমি আমার শপের কিছু স্টাফদের সাথে থাকবে, তাদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিয়ে আমি আমার বাড়িতে যাব। আর তুমি আমার স্টাফদের সাথে কাল আমার কফি শপে চলে এসো। আচ্ছা ঠিক আছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমার কাজ করতে আর কষ্ট হলো না। আমি মনে মনে বললাম আর কি, কিন্তু ওয়েটারের কাজ করতে হবে বলে একটু মন খারাপ হলো। আমি সাগর ভাইয়ের সাথে গেলাম, তিনি আমাকে একটা বাড়িতে নিয়ে গেলেন। সেখানে একটা রুমে দুইজন ছেলে ছিল। সাগর ভাইয়া আমাকে ছেলেগুলোর সাথে পরিচয় করে দিলেন এবং তিনি চলে গেলেন। ছেলেগুলো অনেক মেশক, আমার অনেক ভালো লেগেছে তাদের ব্যবহারগুলো। একটা ছেলের নাম তারেক আর একটা ছেলের নাম রনি। আমরা সবাই সমবয়সী। দোস্ত চলো, রাতের খাবার খেয়ে আসি নিচতলা থেকে। ওখানে সাগর ভাইয়া আমাদের খাবার ব্যবস্থা করে দিয়েছে। আমার পেটে ক্ষুধা নাই, তোরা খেয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে খেয়ে আসি, তুই শুয়ে থাক। অনেক ক্লান্ত লাগছে, এখন একটা ঘুম দেব। রনি ও তারেক চলে গেল খাবার খেতে, আর আমি চলে গেলাম ঘুমিয়ে লাগছে। সকালবেলা শুয়ে আছি, হঠাৎ মনে হলো আমার উপর বৃষ্টি পড়ছে। চোখ খুলে তাকিয়ে দেখি রনির হাতে পানির বোতল। কিরে, তোর ঘুম হলো? যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা করে কাজে যাব। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে রনি ও তারেকের সাথে নিচতলায় গেলাম। নিচতলায় একটা আন্টি ও তার পরিবার থাকে, আর আন্টি আমাদের রান্না করে খাওয়ায়। তার বিনিময়ে সাগর ভাইয়া তাকে টাকা দেন। আমরা নাস্তা করে সাগর ভাইয়ার কফি শপে চলে আসলাম, আর যে যার কাজে লেগে পড়লাম। রবিন আমাকে বুঝিয়ে দিল আমাকে কি কাজ করতে হবে। আমরা সবাই কাজ করছি। তার কিছুক্ষণ পর সাগর ভাইয়ার শপে আসলেন। সাগর ভাইয়া আমাকে ডেকে পাঠালেন। আমি সাগর ভাইয়ের কাছে এসে বললাম, ভাইয়া আপনি আমাকে ডেকেছেন? ডেকেছি। তুমি বাড়ি যাবে এখন, আর রেডি হয়ে তোমার কিছু আগের কলেজের কাগজপত্র নিয়ে রেডি হয়ে এই সামনের কলেজে ভর্তি হয়ে আসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তোমার কাছে ভর্তি হওয়ার মতো টাকা আছে তো? না থাকলে বলো, আমি দিব। না ভাইয়া, লাগবে না। আমার কাছে কিছু টাকা আছে, তা দিয়ে আমি ভর্তি হতে পারবো। আমি চালু করে বাড়ি গিয়ে আমার ব্যাগ থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য যা যা লাগে সেই সব কাগজপত্র নিয়ে রওনা হলাম কলেজের উদ্দেশ্যে। আমি কলেজের সামনে এসে দাঁড়িয়ে আছি। একটা ফ্লেক্সিলোডের দোকান থেকে বিকাশ থেকে কিছু টাকা উঠিয়ে নিলাম। আমার বিকাশে সবসময় টাকা থাকে, 15,000 টাকার মতো ওঠালাম। তারপর আমি কলেজে প্রবেশ করলাম। কলেজটা অনেক বড়। আমি একটা বড় ভাইয়াকে বললাম প্রিন্সিপাল স্যারের রুমটা কোন দিকে। বড় ভাইয়া আমাকে রুমটা দেখিয়ে দিলেন। আমি প্রিন্সিপাল স্যারের রুমে অনুমতি নিয়ে প্রবেশ করলাম এবং সব কাজ শেষ করে বের হলাম। আমার ভর্তি হতে 10,000 টাকা লাগলো। আমি কাল থেকে ক্লাস করব, তাই আমি চলে আসলাম আবার আমার কাজের জায়গায়। সাগর ভাইয়া আমাকে দেখে বলেন, কিরে, ভর্তি হয়েছিস? জি ভাইয়া, ভর্তি হয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কাজে লেগে পড়। আমিও তারেদের সাথে কাজে লেগে পড়লাম। সারাদিন কাজ করে 9টার দিকে বাড়ি ফিরলাম। দোস্ত, তুই কোন ক্লাসে ভর্তি হয়েছিস? অনার্স প্রথম বর্ষে। রনি মন খারাপ করে বলল। রনির কথাগুলো শুনে আমারও মন খারাপ হলো। আমি আর কিছু বললাম না, কারণ সান্ত্বনা দেওয়ার মতো আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। আমরা তিনজন বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে রইলাম। অন্যদিকে আমি এতদিন তোমার মুখের উপর একটা কথাও বলিনি, কিন্তু আজ বলবো। তোমার জন্য আমার ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেছে। জানি না ছেলেটা এখন কোথায় আছে, কি করছে। আমার ছেলেকে ফিরিয়ে আনো। আমি কি আর জানতাম নাকি যে ছেলেটা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে? এখন আমি ওকে কোথায় খুঁজবো? তুমি নীরবের নাম্বারে ফোন দাও। ফোন দিয়েছি, কিন্তু নীরবের ফোন বন্ধ। এই বলে আম্মু কেঁদে দিল। আমি সকালে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম, আর রবিন এবং রনি তারা কাজে চলে গেল। আমি আনমনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর আম্মুর কথা ভাবছি। জানি না আম্মু এখন কেমন আছে। আম্মুর জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো।
আমি মাথা তুলে দেখলাম একটা মেয়ে, দেখতে অনেক সুন্দর। আপু, আমাকে ক্ষমা করবেন, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি, মাথা নিচু করে। মাথা তুল বলছি। আমি মাথাটা উঁচু করার সাথে সাথে মেয়েটা আমার দুগালে ঠাস ঠাস করে দুটো চর মেরে বলতে লাগলো, তোদের মতো ছোট লোকদের আমি ভালো করে চিনি। ইচ্ছে করে ধাক্কা দিয়ে বলিস আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। আজ আমার গাড়িটা খারাপ হয়ে গেছে বলে রাস্তা দিয়ে হেঁটে কলেজে যাচ্ছিলাম, আর তুই আমার মুডটাই খারাপ করে দিলি। এইসব বলে মেয়েটা চলে গেল। আমি নীরবে 2 ফোঁটা চোখের পানি ফেলে আবার কলেজের উদ্দেশ্যে হেঁটে চলেছি। আজ বুঝতে পারলাম গরিবদের কত কিছু সহ্য করতে হয়। আমি চালু করে হেঁটে কলেজে চলে আসলাম। এসেই সবার সামনে বেঞ্চে বসেছিলাম, কিন্তু একদল ছেলে এসে আমাকে পেছনে পাঠিয়ে দিল। ছেলেগুলোকে দেখে বোঝা যাচ্ছে বড়লোকের ছেলে, তাই আমিও আর কোনো কথা না বলে পেছনে এসে চুপ করে বসে রইলাম। ক্লাসে একটা মেয়ে প্রবেশ করলো, আর মেয়েটাকে দেখে তো আমি অবাক, কারণ যে মেয়েটা আমাকে রাস্তায় চর মেরেছিল এটাই সে মেয়ে। মেয়েটা আমাকে দেখে বিরক্তভাবে তাকিয়ে একটা বেঞ্চে বসে পড়ল। কিছুক্ষণ পর ক্লাসে স্যার প্রবেশ করলেন, আর স্যার বললেন, এই ক্লাসে নীরবকে। দাঁড়াও। দাঁড়িয়ে পড়লাম। এ হচ্ছে নীরব, তোমাদের নতুন ক্লাসমেট। তা নীরব, তোমার পরিচয় দাও। আমার নাম নীরব আহমেদ কাউসার। আমার বাবা একজন দিনমজুর। আমি মিথ্যা বললাম। এটা বলাতে ক্লাসের সব ছেলে মেয়েরা হেসে দিল। স্যার সবাইকে থামতে বললেন এবং আমাকে বসতে বললেন। স্যার পড়ানো শুরু করলেন। আমি মনোযোগ দিয়ে স্যারের কথা শুনছি। একে একে সব ক্লাস শেষ হলো। আমি যখনই ক্লাস থেকে বের হব তখনই সেই মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো আর আমাকে বলল, বাবা, আজকাল ছোট লোকদেরও নামি দামি কলেজের পড়ার শখ হয়ে গিয়েছে দেখছি। আর তুই আমার থেকে সব সময় 10 হাত দূর থাকবি, মনে থাকে জানো এটা। এটা বলে মেয়েটি চলে গেল। মেয়েটাকে দেখতে তো মিষ্টি, তবে ব্যবহার নিম পাতার থেকেও তেতো। আর আমার ঠেকা পড়ছে এই মেয়ের কাছে যাওয়ার। বাব্বারে বাব্বা, মেয়েটার গায়ে কি জোর! এক থাপ্পড়েই আমার দাঁতগুলো নাড়িয়ে দিল। তার পরের দিন কলেজে যে মেয়েটি আমাকে গতকাল থাপ্পড় দিয়েছিল এবং অপমান করেছিল, সে আমার কাছে এসে বলল, আমরা কি বন্ধু হতে পারি? গতকাল আমার মেজাজ আসলে অনেক খারাপ ছিল, আর আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। প্লিজ তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার নাম মায়া। আমি হলো। আমাকে আর বলতে না দিয়েই মায়া বলা শুরু করলো, থাক, আমি জানি তোমার নাম কি, আর তুমি ক্লাসে তোমার পরিচয় দিয়েছো, তখন আমি শুনেছি। কিন্তু আমি তো গরিব, আর তোমার সাথে আমার বন্ধুত্ব মানায় না। আমি কিচ্ছু শুনতে চাই না। এখন থেকে আমরা ফ্রেন্ড। আর বন্ধুর মাঝে ধনী গরিব কোথা থেকে আসলো বলো? চলো তোমাকে আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিই। মায়া আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে তার বন্ধুদের কাছে নিয়ে গেল। আর মায়া তার বন্ধুদের বলল, হাই গাইস, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই হলো নীরব, আমার নতুন বন্ধু। আর তোমরাও ওর সাথে বন্ধুত্ব করে নাও। আমাকে দেখিয়ে মায়া বলল, মায়ের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে রুহি, নীলা, জীবন, নীলার বয়ফ্রেন্ড। মায়ের ফ্রেন্ড রুহি বলে উঠল, ছি মায়া, তোর রুচি এত খারাপ, শেষে কিনা একটা দিনমজুরের ছেলের সাথে ফ্রেন্ডশিপ করলি। এ তো আমাদের নখেরও যোগ্য না, আর তুই বলছিস একে আমাদের ফ্রেন্ড বানাবো? দেখ, তোরা কিন্তু নীরবকে অপমান করছিস। ওর কাছে এখনই ক্ষমা চেয়ে নে। জীবনেও আমি এই ভিকারের কাছে ক্ষমা চাইবো না। রুহি তো ঠিক কথাই বলেছে, আর আমরা ওর কাছে ক্ষমা চাইবো না। হঠাৎ মায়া খেয়াল করে তার পাশে আমি নেই, চলে এসেছি। তখন মায়া তার বন্ধুদের উদ্দেশ্যে বলল, দেখ, বন্ধুর মাঝে ধনী গরিব হয় না। তোকে এখন জ্ঞান দিতে হবে না, আর ওই সব ছোট লোকদের সাথে তুই একটু কম মিশবি। মায়া আর কোনো কথা না বলে বাড়িতে চলে গেল, কারণ মায়া জানে এটা হলো বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। আমি আর সেখানে থাকলাম না। আমি বাড়িতে এসে পোশাক চেঞ্জ করে কাজে চলে গেলাম। আমি মনোযোগ দিয়ে কাজ করছি। হঠাৎ সাগর ভাইয়া আমাকে এসে বললেন, কি নীরব, আজ তোমার প্রথম দিন, কেমন কাটলো কলেজে? জি ভাইয়া, অনেক ভালোই কেটেছে। ভালো কাটালেই ভালো, তোমার কিছু লাগলে আমাকে বলবে, কোনো দ্বিধা করবে না। আমি আচ্ছা বলে আবারও আমার কাজে লেগে পড়লাম। দুপুরে মায়া তার রুমে শুয়ে আছে। হঠাৎ মায়ের ফোনটা বেজে উঠল। মায়া ফোনের দিকে তাকিয়ে দেখে রুহি ফোন দিয়েছে। মায়া ফোনটা রিসিভ করার পর, মায়া, আজকে আমরা বন্ধুরা মিলে বিকেলে পার্কে আড্ডা দিব, তুই এসে পড়িস 4টার দিকে। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। বিকেলে মায়া তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য দেখা করে এবং তারা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রুহি মায়াকে
উদ্দেশ্য করে বলে উঠল, দোস্ত, তুই ওই ছোট লোকটার সাথে আর কথা বলিস না প্লিজ। ওর সাথে আমাদের যায় না। ও কোথায় আর আমরা কোথায়? আমি তোকে আবারও বলছি, বন্ধুর মধ্যে ধনী গরিব হয় না। ছাড়ো তো রুহি, মায়াকে বলে কোনো লাভ হবে না। চল কফি খেয়ে আসি। চল, পাশেই একটা কফি শপ আছে। মায়ার ফ্রেন্ড সবাই কফি শপে গেল কফি খাওয়ার জন্য। তারা একটা টেবিলে বসে পড়ল। হঠাৎ তাদের মধ্যে থেকে জীবন বলে উঠল, আরে মায়া, ওই ছেলেটা তোমার ওই নীরব না, কি যেন নাম সেই ছেলেটার মতো দেখতে? মায়া তাকিয়ে দেখে আমি অন্য টেবিলে কিছু ড্রিঙ্কস পরিবেশন করছি। সত্যি তো, ওটা তো নীরব। আমি মায়াদের কফি শপে দেখে কিছুটা অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিলাম। পরে নিজেকে সামনে নিয়ে আমি মায়াদের কাছে গিয়ে বললাম, ম্যাম, আপনারা কি অর্ডার দেবেন? এমন ভাব নিলাম যে আমি এদের চিনিই না। মায়া তো আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের মধ্যে রুহি বলে উঠল, কি রে ছোট লোক, তুই এখানে? ও, তুই তো আবার ওয়েটারের কাজ করিস। এই বলে রুহি হাসতে লাগলো। রুহির কথাটা আমার গায়ে এসে লাগলো। তারপর নিজেকে যথেষ্ট সামনে নিয়ে আমি বললাম, ম্যাম, আপনাদের অর্ডারটা দিন। রুহি আর বাকিরা তাদের অর্ডার দিল, কিছু খাবার আর কফি। কিন্তু মায়া শুধু আমার দিকে তাকিয়েছিল। সে কোনো অর্ডার দিচ্ছে না বলে আমি মায়াকে বললাম, ম্যাম, আপনার জন্য কি নিয়ে আসবো? আমার জন্য কফি। আপনাদের অনেক ধন্যবাদ অর্ডার দেওয়ার জন্য। এই বলে আমি চলে আসলাম আমার জায়গায়। আর তাদের অর্ডার করা জিনিস তাদের টেবিলে রনি খাবার পরিবেশন করছে। আসলে আমি রনিকে বলেছিলাম মায়েদের টেবিলে খাবার পরিবেশন করতে। মায়া এবং তার ফ্রেন্ড খাবার খেয়ে তারা চলে গেল। আমি আমার মতো কাজ করে রাতে রনি, আমি আর রবিন বাড়ি এসে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে আসলাম। রবিন শুয়ে পড়ল আর রনি তার বাড়ির লোকের সাথে ফোনে কথা বলছে। আমারও আম্মুর কথা অনেক মনে পড়ছে, তাই আমি আমার ব্যাগ থেকে ফোনটা বের করে চালু করলাম। তারপর আমি আম্মুকে দিলাম ফোন। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ হলো। তখন আমি বললাম, আম্মু কেমন আছো? বাবা, তোকে ছাড়া আমরা ভালো নেই, তুই বাড়িতে চলে আয়। আম্মুর কথা শুনে মনে হলো আম্মু কান্না করছে আর আমার সাথে কথা বলছে। যাব, যেদিন আব্বু তার ভুলটা বুঝতে পারবে। তোর আব্বু তার ভুল বুঝতে পেরেছে, তুই কালকেই চলে আয়। আমি কিছু বলতে যাব, তার আগেই ফোনের ওপাশ থেকে আব্বুর আওয়াজ আসলো, বাবা, তুই কেমন আছিস? তুই চলে আয় বাপ, তোকে ছাড়া আমরা ভালো নেই। এখন আমাকে কেন লাগবে? তুমিই তো বলেছিলে বাড়ি ছেড়ে চলে যেতে। দেখ, তখন তো আমি রাগের মাথায় বলেছিলাম। না, আমি এখন যাব না। তুমি যদি আমাকে খুঁজে বের করতে পারো তাহলে আমি বাড়ি যাব, নয়তো আমি যাব না। এটা তো কোনো ব্যাপারই না আমার জন্য। কিন্তু আমার নামে কোনো বিজ্ঞপ্তি দিতে পারবে না, পত্রিকা, অফিসে এবং নিউজ চ্যানেলে। এইগুলো না করলে তোকে আমি কি করে খুঁজে বের করব? সেটা তুমি জানো। বাবা মার কিছু তো ক্লু দে, নয়তো আমি খুঁজবো কি করে? আমি কোনো ক্লু দিতে পারবো না। লাগবে না কোনো ক্লু, আমি তোকে ক্লু ছাড়াই বের করব। আব্বু কিছুটা রেখে বলল, আচ্ছা দেখা যাবে। আমি আরও কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। রনি আর রবিন জানে না আমার আসল পরিচয়। ওরা জানে আমি গ্রাম থেকে এসেছি। সকালে আমি ঘুমিয়ে আছি। হঠাৎ আমি কারো কান্নার করার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠলাম। আমি উঠে দেখি রনি কার সাথে যেন ফোনে কথা বলছে আর কান্না করছে। রনি ফোনে কথা বলা শেষ করে কাঠের এক কোণায় চুপ করে বসে পড়ল আর নিঃশব্দে কান্না করছে। মানে চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি খেয়াল করে দেখলাম রবিন এখনও ঘুমাচ্ছে। আমি রবিনকে ঘুম থেকে ওঠালাম আর রবিন ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখে সকাল 7টা বাজে। ফোন থেকে চোখ সরিয়ে আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো যে এত সকালে আমি কেন উঠলাম। আমি ইশারায় রনির দিকে তাকাতে বললাম। রনি কান্না করছে দেখে রবিন রনিকে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে, তুই কান্না করছিস কেন? রনি কিছু বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। এবার আমি রনিকে বললাম, দেখ রনি, আমরা তোর বন্ধু, তোর কি হয়েছে, তুই কান্না করছিস কেন, আমাদের বল। এবার রনি বলা শুরু করলো, আমার একটা ছোট্ট বোন আছে, ক্লাস 7-এ পড়ে। আমার বোনটা গতকাল সকালে অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। ডাক্তার বলেছে মাথায় আঘাত পাওয়ার কারণে অপারেশন করা লাগবে, তার জন্য অনেক টাকা লাগবে। আমার আব্বু টাকা জোগাড় করতে না পেরে আমাকে এখন বলছে আমার বোন গতকাল
অ্যাক্সিডেন্ট করেছে। এটা বলে রনি একটু শব্দ করে কান্না করে দিল। কত টাকা লাগবে তোর বোনের চিকিৎসার জন্য? 80,000 টাকা লাগবে। কি, মাত্র 80,000 টাকার জন্য তোর বোনের চিকিৎসা হচ্ছে না? তুই 80,000 টাকা কি মাত্র বলছিস? জানিস এই টাকা আমাদের কাছে অনেক টাকা। তো কারো থেকে ধার নিতে বল তোর আব্বুকে, পরে না হয় শোধ করে দিবি। আমাদের তেমন কোনো আপনজন নেই যারা আমাদের এতগুলো টাকা দিবে। তাছাড়া আমাদের মতো গরিবদের কেউ টাকা ধার দিতে চায় না। এটা বলে আবার অনেক কান্না শুরু করলো। হঠাৎ রবিন বলে উঠল, রনি, আমার কাছে এখন 20,000 টাকা আছে, এর বেশি নাই। তোর কাছে কত আছে? আমার কাছে শুধু 5,000 টাকা আছে। আমি বেতন পাওয়ার সাথে সাথে বাসায় টাকা পাঠিয়ে দিই, শুধু আমার হাত খরচের টাকা রেখে। আচ্ছা, আমি যদি পুরো টাকাটা দিই তাহলে তুই কিছু মনে করবি না তো? রনি আর রবিন আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। রনি বলা শুরু করলো, তুই এত টাকা কোথায় পাবি? এত কিছু তোর না জানলেও হবে। আমাকে শুধু 2 ঘন্টা সময় দে, কারণ এত তাড়াতাড়ি কোনো বিকাশের দোকান খোলা থাকবে না। দোকান খুলে আমি বিকাশ থেকে তোকে টাকাটা তুলে দিব। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রাস্তায় এসে আব্বুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ হলো। আব্বু, আমি একটা বিপদে পড়েছি, আমাকে 1 লক্ষ টাকা দিতে পারবে এখন? কি, তুই বিপদে পড়েছিস মানে? তোর কার্ডেই তো টাকা আছে। আব্বু, আমি তো আসার সময় আমার কার্ডটা নিয়ে আসিনি, তুমি আমার বিকাশে পাঠিয়ে দাও। আরে তোর কার্ড থেকে বিকাশের টাকা নিয়ে নে। ও, আমি তো ভুলে গিয়েছিলাম যে কার্ড থেকে বিকাশে টাকা আনা যায়। ধন্যবাদ আব্বু, আমি এখন রাখছি। আমি কার্ড থেকে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে আমি টাকাগুলো তুলে বাসায় চলে আসলাম। এসে দেখি রনি এখনও কান্না করছে। আমি সোজা রনির পিঠে থাপ্পড় দিয়ে বললাম, আরে বেটা, এত কান্না করে কেউ? নে তোর টাকা, এখানে 1 লক্ষ টাকা আছে, তুই এখনই বাড়ির দিকে রওনা দে। রনি আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু ওকে আমি থামিয়ে দিয়ে বললাম, এখন কিছু বলা লাগবে না, তুই চালু তোর বাড়ি যা, আর কিছু লাগলে আমাকে বলিস। রনি সোজা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর বলল, নিজের মানুষও এতটা সাহায্য করে না যতটা তুই করলি। আজ তোর জন্য আমার বোন বেঁচে গেল। আমি এখনই বাড়ি যাব। রনি ব্যাগ গুছিয়ে বাড়ি চলে গেল। আমি আর রবিন আমাদের কাজে চলে গেলাম। আমি আজকে কলেজে গেলাম না, কারণ রবিন একা কফি শপ চালাতে পারবে না। সাগর ভাইয়া আমাদের দুজনকে দেখে বলল, কি রে, রনি কোথায়? আমি সাগর ভাইয়াকে পুরো ঘটনাটা বললাম। তখন সাগর ভাইয়া বলল, নীরব, তুমি কিছুদিন কলেজ অফ দাও, কারণ রবিন একা এত কিছু সামলাতে পারবে না। আচ্ছা ভাইয়া, আপনি চিন্তা করেন না, আমি আছি। আর আমিও তাই ভাবছিলাম যে আমিও কিছুদিন কলেজে যাব না। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা কাজে লেগে পড়ো। নীরব আজকে কলেজে না আসাতে আমার কেন যেন ভালো লাগছে না। তার মানে কি আমি নীরবকে ভালোবেসে ফেললাম? আমি জানি না নীরবকে ভালোবাসি কিনা, তবে নীরবকে না দেখে থাকতেও পারছি না। আমি মন দিয়ে কাজ করতেছি। একটি মেয়ে এসে একটা টেবিলে বসে পড়লো, আর আমি তার অর্ডার নেওয়ার জন্য তার কাছে গিয়ে আমি বললাম, ম্যাম, আপনি অর্ডারটা দিবেন প্লিজ। মেয়েটি বলে উঠল, হাই মিস্টার ভাবওয়ালা, তুমি এখানে কি করো? মেয়েটির এমন উত্তর শুনে আমি মেয়েটির দিকে ভালো করে তাকিয়ে দেখলাম, আরে এ তো ওই মেয়েটি যে ঢাকায় আসার সময় বাসে আমার পাশে সিটে বসেছিল। ম্যাম, আপনার অর্ডারটি দেন। ভালো করে বললাম, এখন মেয়েটি আমার কাস্টমার। আমি কি? হ্যাঁ, আগে বলো। আর তোমার নাম তো জানাই হলো না, এখন তোমার নাম বলো। ধুর, কি এক ঝামেলার মধ্যে পড়লাম রে বাবা। আমি মনে মনে বললাম, আমার নাম নীরব আহমেদ। আমার নাম ইরা। তুমি এখানে আমার খাবারের অর্ডার নিতে এসেছো, তার মানে তুমি ওয়েটার? জি ম্যাম, আমি একজন ওয়েটার। এখন আপনার অর্ডারটি দেবেন, আমাকে আরও লোকের অর্ডার নিতে হবে। এই যে মিস্টার ভাবওয়ালা, এত ভাব কিসের তোমার? আমি একজন মেয়ে হয়ে তোমার সাথে কথা বলতে চাইছি, আর তুমি কি না পাত্তাই দিচ্ছ না? অর্ডার প্লিজ। ধুর, আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করছি আর তুমি শুধু অর্ডার নিয়ে পড়ে আছো। যাও, আমার জন্য এই খাবারগুলো নিয়ে আসো, তোমাকে আমি পরে দেখে নিব। আমি ইরার অর্ডার নিয়ে চলে আসলাম, আর খাবারগুলো আমি রবিনকে দিয়ে পাঠালাম ইরার কাছে, কারণ আমি জানি আমি খাবার নিয়ে গেলে ইরা কথা বলে আমার মাথাটা চিবিয়ে খাবে। কিছুক্ষণ পর রবিন ইরাকে খাবারগুলো দিয়ে আমার কাছে এসে বলল, দোস্ত, মেয়েটা তোকে একটু যেতে বলেছে। কি আর করার, মেয়েটা এখন আমার কাস্টমার, আর মেয়েটার কথা এখন অমান্য করা যাবে না,
তাই আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, ম্যাম আমাকে কিছু বলবেন? আরে 2টা থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলাই দিমু। চুপ করে আমার সামনের চেয়ারে বসে পড়। মেয়েটার রাগে গলায় ধমকে সুরে কথাগুলো বলল। বাব্বারে বাব্বা, মেয়েটার কত রাগ! আমি মনে মনে বললাম। আমি মেয়েটার কথা মতো বসে পড়লাম। তা মিস্টার ভাবো না, তুমি এখানে এই ওয়েটারের কাজ করছো কেন? কাজ না করলে খাবো কি? আমার পড়াশোনা কেমন চলবে? আর সব কাজ সমান, কোনো কাজে ছোট না। তো মিস্টার ভাবো না, আমি একটা কথা বলি, তুমি আমার সাথে প্রেম করো, আমি তোমাকে প্রতি মাসে অনেক টাকা দেব। হ্যাঁ? নয় হ্যাঁ, তুমি আমার সাথে প্রেম করো না। আমার সব বান্ধবীরা মিঙ্গেল আর আমি শুধু সিঙ্গেল। আমার কোনো ছেলে পছন্দই হয় না। তোমাকে প্রথম যেদিন দেখি বাসে, সেই দিনই তোমাকে আমার ভালো লাগে। আর আমি তো তোমার ভাব দেখি ফিদা হয়ে গেছি, যে আমার মতো একটা কিউট মেয়েকে পাত্তাই দিচ্ছে না। সেদিনের পর থেকে আমি শুধু তোমার কথাই মনে পড়ে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি হয়তো ভেবেছিলাম আর কখনো তোমাকে খুঁজেই পাবো না, কিন্তু দেখো আমি আবারও তোমাকে পেয়ে গেলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমার এই সব কাজ করতেই হবে না। তুমি আজ থেকে আমার সাথেই আমার বাড়িতে থাকবে, পড়াশোনা করবে, তোমার সব খরচ আমিই দিব। এই আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমি 100% শিওর আপনার মাথা খারাপ হয়ে গেছে। ভালোর কোনো ডাক্তার দেখান। আমার মাথা খারাপ হয় নাই, আমি পুরোপুরি ঠিক আছি। না, আমার কোনো কিছুই লাগবে না। আর আমি এইসব প্রেম ভালোবাসার মধ্যে জড়াতেও চাই না। আমি এইভাবেই ঠিক আছি। আমি কারো ওপর নির্ভরশীল হতে চাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আজকেই বিয়ে করি। তারপর আমার উপর নির্ভরশীল হতে হবে না। বিয়ে করার পর আমার সব কিছুই তোমার হয়ে যাবে। না না, আমি কোনোটাই করব না। ভালোই ভালোই বলছি, আমারে ভালোবাসা দিয়ে কইতেছি, না হলে কিন্তু তোরে আমি কিডন্যাপ করে নিয়ে যাবো। না না, আমি দিব না। আমি ফকিরনি, আমার কাছে কিছুই নাই। তাহলে তুই আমার মন চুরি করছিস কেন? সব মিছা কথা। আমি কিছু করি নাই, আমি নির্দোষ। ভালো করে বললাম আমার সাথে প্রেম কর, কিন্তু করলি না তো। তোরে আমি যদি বিয়ে না করি তাহলে আমার নাম ইরা না। এরা যতক্ষণ খাবার খাচ্ছিল ততক্ষণ আমাকে তার সামনে বসিয়ে রেখেছিল। এরা খাবার খেয়ে বিল দিয়ে চলে গেল। আল্লাহ, হে মাইয়া দেহি অনেক ডেঞ্জারাস। আমার নাকি কিডন্যাপ করব। আমি আমার কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে অনেক রাত হয়ে গেল। আমি আর রবিন কবে সব বন্ধ করে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আমরা দুইজন হাত মুখ ধুয়ে নিচে গিয়ে খাবার খেয়ে আসলাম। রবিন গেল ঘুমাতে, আর আমি বই নিয়ে পড়তে বসলাম। বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে রবিনকে উঠিয়ে আমি ফ্রেশ হতে গেলাম। আমার পর রবিন ফ্রেশ হয়ে আসলো। তারপর আমরা দুইজন খাবার খেয়ে কফি শপে চলে আসলাম, আর দুইজনে কাজে লেগে পড়লাম, যার যার কাজে। আজকেও নীরব আসলো না। নীরবে কিছু হয়েছে নাকি? এমনও তো হতে পারে যে নীরব অসুস্থ, তাই হয়তো কলেজে আসতে পারছে না। কি রে মায়া, তুই ক্লাসের চারদিকে তাকিয়ে কাকে খুঁজতেছিস? এই তো দেখছিলাম নীরব আসছে কিনা। একটু পরে তো ক্লাস শুরু হবে। দেখ মায়া, আমার মনে হয় তুই পাগল হয়ে গিয়েছিস। তুই সব কি শুরু করেছিস বলতো? তুই সামান্য একটা ওয়েটারের জন্য। মায়া রুহিকে আর কিছু বলতে না দিয়ে বলে উঠল, এই তুই কি কি যেন বললি এইমাত্র? বললাম তুই সামান্য একটা ওয়েটারের জন্য। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। আমি তো ভুলেই গিয়েছিলাম নীরবকে কফি শপে গেলেই পাওয়া যাবে। মায়া, তুই কি সব পাগলামো শুরু করেছিস? দেখ, তোকে একটা কথা বলি দিই, তুই যদি ওই ফকিন্নিটার সাথে কথা বলস তাহলে আমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবি না। তোরা টাকাটাকেই সবকিছুর আগে দেখিস, তাই না? তোর থেকে এখন আমার আর জ্ঞানের কথা শোনা লাগবে না, তুই থাক। এটা বলে রুহি তার ব্যাগ নিয়ে অন্য সিটে গিয়ে বসে পড়ল। তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। আমি আজ বিকেলেই কফি শপে যাব। ক্লাসে একটু পর স্যার প্রবেশ করলে মায়া পড়ায় মন দেয়। আমি আর রবিন দুপুরে হালকা নাস্তা করে কাজে লেগে পড়লাম। সত্যি বলতে কাজের মধ্যে থাকলে কখন যে সময় চলে যায় বলতেই পারে না। বিকেলবেলা আমি কাজ করতেছিলাম, হঠাৎ খেয়াল করি কফি শপে এরা প্রবেশ করলো। ওরে কাইসে রে, এই শয়তান মায়া আজকেও আইলো না। বাবা, এর সামনে পড়াই যাবে না। এর সামনে থাকলেই আমার কান ঝালাপাড়া করে ফেলবে কথা বলে বলে। আমি সাথে সাথেই রবিনের কাছে এসে বললাম, দোস্ত আমার বাঁচা, ওই শয়তান মায়াটা আবার আইছে, বাঁচা দোস্ত আমারে, প্লিজ প্লিজ। আরে বেটা, কোন মাইয়া আইছে এটা আগে বল।
আরে গতকাল যে মেয়েটা আসলো না, ওই যে তুই খাবার দিয়ে আসতে নিলি, তোকে বললো আমাকে তার কাছে পাঠানোর জন্য, ওই মেয়েটা আজও এসেছে। আর বলিস না দোস্ত, মেয়েটা অনেক সাংঘাতিক। কেন যে ওইটার সাথে বাসে দেখা হলো, আমাকে খালি হুমকি দেয়, আমাকে নাকি কিডন্যাপ করে বিয়ে করব। ইস, আমারে যদি এমন সুন্দরী একটা মেয়ে হুমকি দিত, আমি তো সাথে সাথেই বিয়ে করার জন্য রাজি হয়ে যেতাম। আমি বুঝছি তোর বিয়ে করার চুলকানি রয়েছে, এখন তুই আমারে বাঁচা, আমি কিছু জানি না। আরে আমি কেমনে বাঁচামো? আমি এই দিকটা দেখছি আর তুই ওই দিকটা দেখ। এইদিকে ইরা আমাকে দেখতে না পেয়ে চিল্লিয়ে বলে উঠল। ওয়েটার। ওইটার বলার সাথে সাথেই রবিন ইরার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। জি ম্যাম, কিছু অর্ডার দিবেন? কি খাবেন বলেন, আমি এখনই এনে দিচ্ছি। ভাইয়া, আপনি গিয়ে নীরব নামের যে ছেলেটা ওখানে কাজ করে তাকে পাঠিয়ে দেন, আমি তার কাছেই খাবারের অর্ডারটা দেব। সরি ম্যাম, নীরব নামের ছেলেটা আজকে কাজে আসে নাই, তাই আমি একাই আজকে এই কফি শপটা চালাচ্ছি। আপনি কি খাবেন অর্ডার দিন, আমি এখনই নিয়ে আসতেছি। ডাল মে কুছ কালা হে, কফি শপ কি কেউ একা চালাতে পারে? নিশ্চয়ই এখানে কোনো একটা ঘাপলা আছে। না, ব্যাপারটা আমাকে দেখতেই হবে। আর এই ছেলেটা আমার সাথে কথা কম বলছে আর তোতলাচ্ছেও বেশি। গতকাল তো আমার সাথে এইভাবে কথাই বলে নাই, তার মানে ছেলেটা মিথ্যে বলছে। আমার নামও ইরা, আমি সহজে ছেড়ে দেওয়ার পাত্রই না। ম্যাম, কি অর্ডার দিবেন বলেন? না থাক, আমি আজ আর কিচ্ছু খাবো না। এটা বলে ইরা কফি শপের বাইরে চলে গেল। ইরা কফি শপের বাইরে গিয়ে কফি শপের ভিতরে কি হচ্ছে তা দেখার জন্য নজর রাখা শুরু করলো। হঠাৎ দেখলো আমি দৌড়ে এসে রবিনকে জড়িয়ে ধরেছি। ইরা আমাকে দেখেই সাথে সাথে কফি শপের ভিতরে প্রবেশ করেই আমার আর রবিনের সামনে গিয়ে দাঁড়ালো। আমি আর রবিন ইরাকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠলাম। ইরা রবিনকে বলে উঠল, তখন আমি বলেছিলাম না কিছু অর্ডার দেব না, কিন্তু আমি এখন অর্ডার দেব। যাও, আমার জন্য 2টা কফি নিয়ে আসবে। আর হ্যাঁ, কফিটা এতই গরম থাকবে যে ওইটা ঠান্ডা হতে কম হলেও 30 মিনিট সময় লাগবে। রবিন ইরার কথা শুনে মাথা নাচিয়ে আচ্ছা বলে চলে গেল। এবার ইরা আমাকে উদ্দেশ্য করে বলা শুরু করলো, কি মিস্টার, ভেবেছো আমার থেকেই বেঁচে যাবে? কখনোই না। আমি বলেছি না, আমি তোমাকে ভালোবাসি, মানে ভালোবাসি। আর আমার ভালোবাসা আমি ঠিকই আদায় করেই নেব। ইরা যখন এই কথাটা আমাকে বলছিল তখন মায়া ওই সময় এসে দেখে একটা মেয়ে ভালোবাসি কথাটা বলছে আমাকে। মায়া 1 মিনিটও না দাঁড়িয়ে থেকে এক প্রকার দৌড়ে চলে যায়। দেখো, তুমি ভুল করছো, আর জোর করে তো কখনো ভালোবাসা হয় না, সেটা তুমি ভালো করেই জানো। না, আমি কিছু জানি না। আমি শুধু তোমার ভালোবাসাই পেতে চাই। এর জন্য আমার যা যা করা লাগবে আমি সেই সব কিছু করতেই রাজি আছি। দেখো, আবেগ দিয়ে দুনিয়া চলে না। যখন তোমার ফ্রেন্ডরা তোমাকে বলবে তোর বয়ফ্রেন্ড একজন সামান্য ওয়েটার, তখন নিশ্চয়ই তোমার খারাপ লাগবে। একদম তুমিও ভাববে ঠিকই তো, আমার বর সামান্য একজন ওয়েটার। ধীরে ধীরে তখন আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যাবে। আর কিছু বললেই বলতে পারো। এ কেমন খাটতারা মেয়ে রে বাবা, আমার কথা কানেই নিয়েছে না, মনটা চাইতেছে একটা আছাড় মারি। আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা মনোযোগ দিয়ে ভেবে দেখো তুমি আমাকে ভালোবাসো কিনা। বাকিটা কালকে এসে আমাকে জানিও, কেমন? আচ্ছা ঠিক আছে সুইটি। রবিন কপি হাতে নিয়ে আমার কাছে এসে বলল, কি রে, মেয়েটা কোথায় গেল? মেয়েটা চলে গেছে। ধুর, শুধু শুধু কফিটা বানালাম, এখন এইগুলো ফেলে দিতে হবে, লোকসান হয়ে গেল। আরে বেটা, টেবিলের দিকে তাকিয়ে দেখ, এরা কফির টাকাটা দিয়ে তারপর চলে গেছে। ও তাহলে ঠিক আছে। কফি ফেলবি কেন? আমারটা আমাকে দে, আর একটা তুই খা। না, আমি এসব খাই না। রবিন আমাকে কফি দিয়ে চলে গেল। আমি কফিটা খেয়ে আবার কাজে লেগে পড়লাম। সারাদিন কাজ করার পর ক্লান্ত শরীর নিয়ে আমি আর রবিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন বাড়ি ফিরছিলাম তখন আমাদের সামনে একটা গাড়ি এসে থামে। আর গাড়ি থেকে 4টা লোক নেমে আমাদেরকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। যখনই আমরা তাদের কিছু বলতে যাব তখন লোকগুলো আমাদের মুখে রুমাল চেপে ধরে, ফলে আমরা কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি চেয়ে দেখি আমি একটা রুমের মধ্যে শুয়ে আছি, আর রুম অনেক সুন্দর করে সাজানো। আমি পাশে তাকিয়ে দেখি রবিনও শুয়ে আছে। তখন আমি রবিনকে ডাক দিলাম। রবিনকে 2-3 বার ডাকার পর রবিন জেগে উঠল। হঠাৎ রুমে কারো প্রবেশ করার শব্দ পেলাম। আমি আর রবিন দরজার দিকে তাকিয়ে দেখি 2 জন লোক দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে একজন হুজুর দাঁড়িয়ে আছে এবং আরেকজনও আছে, তাকে উকিলের মতো দেখা যায়। মোট 4 জন ব্যক্তি রুমে প্রবেশ করলেন। আমাদের এখানে কেন নিয়ে এসেছেন?
চারজনের মধ্যে থেকে একজন বলে উঠল, আচ্ছা এইখানে এই মুহূর্তে আমার নাকি বিয়ে হবে তাদের ম্যাডামের সাথে, আর আমি যদি বিয়ে করতে রাজি না হই তাহলে আমাকে আর এইখান থেকে যেতে দেবে না। দোস্ত, তাহলে সত্যি সত্যি ওই মেয়েটা তোকে কিডন্যাপ করে নিল? এখন যদি তুই বিয়ে না করিস তাহলে আমরা এখান থেকে যেতেও পারবো না। হুজুর ব্যক্তিটি আমার কাছে এসে আমাকে একটা ফর্ম দিল, ফর্ম ফিল আপ করার জন্য এবং বলল কবুল বলার জন্য। আমি একবার রমণীর দিকে তাকিয়ে নিলাম, তারপর ফর্ম পূরণ করে 3 বার বললাম। হুজুর আলহামদুলিল্লাহ বলল এবং এটাও জানিয়ে দিয়েছে মেয়েটা অনেক আগেই ফর্ম পূরণ করে বলে দিয়েছে। হুজুর লোকটির পর উকিলের মতো দেখতে একটি লোক আমার সামনে এসে একটা কাগজ আমার কাছে দিয়ে বলল সাইন করার জন্য। এটা কিসের কাগজ আর আমি সাইন করব কেন? এটা তোমার বিয়ের রেজিস্ট্রি পেপার, সাইন করো এখন। তারপরও আমি একবার পেপারটিকে ভালো করে পড়ে তারপর সাইন করে দিলাম। আমার বিয়ে সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই সবগুলো লোক চলে গেল। দোস্ত, দেখেছিস কি পরিমাণে সাংঘাতিক মায়া? তোকে থ্রেট দিয়েছিল না কিডন্যাপ করবে, এখন দেখলি কিডন্যাপ কইরা বিয়েটাও করে ফেলছে। তোর বেটা কপাল খুইলা গেছে। কত সুন্দর রুম, আর রুমে দেখ সব দামি দামি জিনিস। মেয়েটা অনেক বড় লোক। ইস, আমার সাথে যদি এইসব ঘুরতো। হালাই কামটা করতেছে কি? আমি আছি আমার জ্বালায়, আর এই হারামিটা আছে আফসোস নিয়া। কেন এইসব ঘটনা ওর সাথে ঘটলো না? হঠাৎ রোবের মধ্যে একটি মেয়ে প্রবেশ করেই রবিনকে উদ্দেশ্য করে বলে উঠল, ওই যে আপনাকে আপামনি অন্য একটা রুমে নিয়ে যেতে বলেছে, আপনি আসেন আমার সাথে। রবিন এবার আমার মুখের দিকে তাকিয়ে তারপর আমার কানের কাছে এসে বলা শুরু করলো, তো এই মাইয়াটার মনে হয় বাসোটা সেরে ফেলার জন্য তর সইছে না। যাজ্ঞা, কাজটা ভালো করে করিস, আমি জায়গা। এটা বলেই রবিন আমার দিকে তাকিয়ে একটা ফাজল মার্কা হাসি দিয়ে মেয়েটার সাথে চলে গেল। আমি রুমে মাথা নিচু করে একা বসে আছি। হঠাৎ মেয়েলি কণ্ঠে শুনতে পেলাম, এই যে হাত মুখ ধুয়ে এসে খাবারটা খেয়ে নাও। আমি মাথা তুলে সামনের দিকে তাকিয়ে পুরি অবাক হয়ে গেলাম, কারণ আমার সামনে মায়া দাঁড়িয়ে আছে খাবারটি হাতে নিয়ে। মায়া, তুমি তুমি এখানে কি করছো? আমার বাড়ি, আমি থাকবো না তো কে থাকবে? মায়া, তুমি জানো আমাকে এখানে কিডন্যাপ করে আনা হয়েছে আর একটা পাগল মেয়ের সাথে জোর করে বিয়েও দিয়ে দিয়েছে। এখন আমি কি করব? মায়া খাবারের ট্রেটা টেবিলের একপাশে রেখেই আমার কাছে এসে আমার শার্টের কলা ধরে বলা শুরু করলো, খুব শখ না অন্য মেয়ের সাথে প্রেম করার? আর কি বললি, একটা পাগল মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে? ঠিক বলেছ, একটা পাগল মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, যে কিনা তোমার প্রেমে পাগল হয়ে গেছে। আর আমি হলাম সেই পাগল মেয়ে, আর আমার সাথে তোমার বিয়ে হয়েছে। মায়ের কথা শুনে আমি 440 ভোল্টের একটা ঝটকা খাইলাম। মানে কি? তুমি এসব কি বলছো? মায়া, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমার মাথা সম্পূর্ণ ঠিক ছিল, কিন্তু যখন দেখলাম একটি মেয়ে তোমাকে ভালোবাসি কথা বলছে, তখন আমার কেন যেন মনে হলো আমার জীবন থেকে সবচেয়ে মূল্যবান একটা জিনিস আমি হারাতে বসেছি। তখন আমার মাথা কাজ করা একদম বন্ধ হয়ে গিয়েছিল, আর আমি বাড়িতে এসে কান্না করার পাশাপাশি জিনিসপত্র ভাঙচুরও করে দিয়েছিলাম। আমার আব্বু আম্মু, মানে তোমার শ্বশুর শাশুড়ি, জানতে চেয়েছে আমি কেন কান্না করছি আর কেন এই জিনিস ভাঙচুর করছি, আমাকে কেউ কিছু বলেছে কিনা। আর আমি তখন তোমার কথা বলি, আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে আজকের মধ্যেই বিয়ে করতে চাই। তোমার সাথে আমার বিয়ে না দিলে আমি কিছু একটা করে বসবো। আর আমি আমার আব্বুর রাজকন্যা, তিনি চায় না আমার যেন কোনো ক্ষতি হোক। ফলে আব্বুই তোমাকে গাড়ি দিয়ে এখানে তুলে নিয়ে আসে, আর বাকিটা তো কি হলো তুমি তো জানোই। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, তুমি আমাকে কি দেখে ভালোবাসতে, যেখানে তোমার বন্ধুরা আমাকে তাদের বন্ধুই বানালো না, আর তুমি কিনা হঠাৎ করে আমাকে লাইফ পার্টনার বানিয়ে নিলে। কে বলেছি তুমি বইটা? মেয়েটা হঠাৎ করে এত রেগে গেল কেন? আমার সম্পর্কে কিছু জেনে ফেলেছে নাকি যে আমি কে? তো আমি কি? আমি তো একজন সামান্য ওয়েটার। আমি পুরো কনফিডেন্স নিয়ে বললাম যেন মায়া আমাকে সন্দেহ না করে। আর একবার নিজেকে ওয়েটার বললে না মেরে দাঁত ভেঙে দেবো। আমার যাই কিছু আছে আজ থেকে এই সব কিছুই তোমার, সো নিজেকে বারবার ওয়েটার বলবে না। কেন? আমাকে দেখে কি এমন ছেলে মনে হয় যে নিজের বউয়ের টাকায় চলবো? আর আমার তোমার টাকা লাগবে না, আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। এখন যাও তো, আমাকে ঘুমাইতে দাও, আমার খুব ঘুম পেয়েছে। এই যাও মানে? আমি কোথায় যাবো? এটা আমার রুম, ওকে? আমি এখানেই থাকবো, আর আমার সাথে তুমিও থাকবে।
না, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার লজ্জা করবো। ওরে আমার লজ্জাপতি রে, আজকে তোমার সব লজ্জা ভেঙে দেব। এখন খাবারটি খেয়ে নাও। না, আমি খাবো না। কি খাবি না মানে? চলো খা বলছি, না হলে কিন্তু গাছের সাথে উল্টা ঝুলিয়ে পিটাবো। তুমি আমার সাথে পারবে? আমি তো পারবো না, কিন্তু আমার গার্ডগুলো ঠিকই পারবে। তুমি আমার সাথে পারবে? এটা বলে মায়াটা মুচকি হাসি দিল। দেখেছেন পাঠক বন্ধুরা, আমি কেমন মেয়েকে বিয়ে করলাম যে কিনা নিজের বরকে গার্ড দিয়ে পিটানোর ভয় দেখায়। আপনারা এর বিচার করেন। এবার গল্পে ফেরা যাক। না না, আমি মায়ের খেতে পারবো না, তার চেয়ে ভালো খাবারই খাই। আমি যখনই খাবারের প্লেট হাতে নিয়ে খেতে যাব, তখন মায়া আমার থেকে খাবারের প্লেটটা নিয়ে বলল, তোমার কষ্ট করে খেতে হবে না, আমি তোমাকে খাওয়াই দেবো। কেন? আমি বাচ্চা নাকি? আমি নিজের হাতে নিজেই খেতে পারি। এই তুমি এত কথা বলো কেন? আরে বোঝো না কেন? তোমার হাতে খেলে লজ্জা করবে তো। দেখো আমার রাগ উঠান, আমি যা বলছি তাই হবে। মায়া আমার পাশে বসে আমাকে খাবার খাওয়ানো শুরু করলো। সত্যি নিজের বউয়ের হাতে খাবার খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। তুমি খাবার খেয়েছো? আমি তো খেয়েছি, তবে তুমি যদি আমাকে খাবার খাইয়ে দিতে চাও তাহলে আমি আর না করবো না। আমি বুঝে গেলাম পালিটা আমার হাতে খেতে চায়। আমি অন্য একটা খালি প্লেটে হাত ধুয়ে মায়ের হাত থেকে প্লেটটা নিয়ে আমি বললাম, আমার প্লেট তো পুরো ভরে গিয়েছে, আমি আর খেতে পারবো না। আর প্লেটে খাবার রেখে দেওয়া ভালো না, তার চেয়ে ভালো আমি তোমাকে খাইয়ে দিই। মায়া মুচকি হাসি দিয়ে বলল, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বললেই তো হয়। তোমার মনে ফিলিংস জাগতেছে বউকে নিজের হাতে খাবার খাইয়ে দাও। এই মায়াটা আমার মনের কথা বললো কি করে? না মানে আসলে হয়েছে, থাক, এখন আর মানে মানে করতে হবে না, আমাকে খাওয়া দাও। আমারও বরের হাতে খাবার খাওয়ার অনেক ইচ্ছে, আজ বরের হাতে খেতে ইচ্ছেটা পূরণ করে দাও। কত বড় সাহস, আমার বরের ভালোবাসা সব এই কোলবালিশটা নিয়ে নিচ্ছে। এক্ষুনি এটা এখান থেকে বিদায় করতে হবে। এটা বলে মায়া আমার কাছে এসে আমার থেকে কোলবালিশটা এক টান দিয়ে নিয়ে সোফার উপর রেখে দিল। তারপর মায়া বিছানায় এসে শুয়ে পড়লো, আর আমি ঘুমের মাঝেই মায়াকে কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। পরদিন সকালবেলা আমি ঘুমিয়ে আছি, হঠাৎ মনে হলো কোলবালিশটা আগের থেকেও অনেক নরম মনে হচ্ছে। বুঝিনি তো, এতদিন সিঙ্গেল ছিলাম, আর সিঙ্গেল পোলাবেন কীভাবে কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে থাকে, ঠিক আমি সেইভাবেই মায়াকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। হঠাৎ মনে হলো কোলবালিশটাও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি আমি মায়াকে জড়িয়ে ধরে শুয়ে আছি। এটা দেখি তো আমার বুকের হার্টবিটটা বেড়ে গেল। আমি মায়াকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করছি, মায়া আমাকে ততই শক্ত করে জড়িয়ে ধরছে যেন আমাকে ছেড়ে দিলেই আমি পালিয়ে যাব। এই ছাড়েন ছাড়েন, কি করছেন? সারেন কইতাছি। মায়া ঘুমের মধ্যে শুধু বলল, কি হ্যাঁ চালু সারেন, আমার কেমন যেন লাগছে। মায়া আমাকে জড়িয়ে ধরে থেকেই বলে উঠল, কেমন যেন লাগছে মানে? সারা রাত তো আমাকে জড়িয়ে ধরেই আমার গলায় মুখ গুছিয়ে শুয়েছিল, তখন মনে ছিল না তোমার কেমন যেন লাগছে? আরে বাবা, তখন তো আমি ঘুমের মধ্যে ছিলাম, আর এইখানে তো একটা বালিশ ছিল। তোমার আর আমার মাঝে যে আসবে তার 12 বাজায় দেব। আর এটা তো মাত্র একটা কোল বালিশ, তাই ওইটাকে সোফার উপরে রেখে দিয়েছি, একটু পরে ওইটা আমি ফেলে দেব। আচ্ছা এখন কয়টা বাজে? এই কানা, দেয়ালে দেখো, দেয়াল করি আছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। আরে ছাড়ো বলছি, ছাড়ো। 8টা বাজে, আমাকে উঠে ফ্রেশ হয়ে কবে সবে যেতে হবে। আর রবিন কোথায়? না, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। চিন্তা করো না, তোমাকে যেহেতু আমি বিয়ে করেছি, এখন থেকে তুমিই আমার বউ। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, আমি আবার তোমার কাছে চলে আসব। তোমাকে যেতে দিলে তো তুমি আসবে। আরে বোঝার চেষ্টা করো, আমি অন্য কারোর শপে কাজ করি, আর ওইটা তো আমার শপ না যে একদিন বন্ধ রেখে ঘরে শুয়ে থাকবো। মায়াকে অনেক বোঝানোর পর মায়া আমাকে ছেড়ে দিল, কিন্তু নাস্তা না করে বাড়ি থেকে বের হতে দেয় নাই। আমি আর রবিন নাস্তা করে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমি তো মনে করছিলাম ইরা নামের মেয়েটার সাথেই তোর বিয়ে হয়ে গেছে। আরে আমি তো তাই ভাবছিলাম, এখন আমি ইরাকে কি বলবো? কিছু একটা বলে দিবি। আর দোস্ত, রাতে ঘুমটা না সেই হয়েছে, আমার কাছে মনে হলো আমি কোনো 5 স্টার হোটেলের কোনো একটা রুমে আছি। আমি আর রবিন কফি শপে এসে দেখি কফি শপ খোলা। আমি তো অবাক, কফি শপ কেডা খুললো? আমরা কফি শপের ভিতরে প্রবেশ করে দেখি সাগর ভাইয়া। ও তাহলে সাগর ভাইয়া কফি শপ খুলেছে। সাগর ভাইয়া আমাদের দেখে বলে উঠলেন, কি ব্যাপার, এত দেরি করে শপে আসলে কি হবে? একটু চালু আসতে হবে তো নাকি? দেখো, তোমাদের আগে রনি চলে আসছে সেই সকালবেলায়,
আর তোমরা রাতে কোথায় ছিলে যে রনির বাড়িতে গিয়ে তোমাদের পেলো না? সে এক লম্বা কাহিনী, আরেকদিন না হয় ছোট করে বলবো, কেমন? হঠাৎ কে যেন ধুম করেই আমাকে জড়িয়ে ধরলো। আমি তাকিয়ে দেখি রনি আমাকে জড়িয়ে ধরেছে। কি রে রনি, তুই আমাকে এভাবে জড়িয়ে ধরে আছিস কেন? আর তোর বোন কেমন আছে? অনেক ভালো আছে এখন। আমরা সবাই গল্প বাদ দিয়ে যে যার কাজে লেগে পড়লাম। সাগর ভাইয়া আমার কাছে এসে বলল, তোমার তো অনেক দিন ধরে কলেজে যাওয়া হয় না, আজ থেকে না হয় কলেজে যাও। এখন তো রনি চলে আসছে। আমি মাথা নাড়িয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসেই পোশাক পরিবর্তন করেই আবার কলেজে চলে আসলাম। কলেজে এসে আমি চুপ করে ক্লাসরুমে একটা বেঞ্চে বসে আছি। মায়া কলেজে এসে দেখে আমিও কলেজে এসেছি। মায়া অনেকটা খুশি হয়ে আমার পাশে এসে বসে পড়ে। হঠাৎ মায়ের বান্ধবী রুহি এসে বলে, মায়া, তুই এর সাথে কেন বসেছিস? আমাদের সাথে এসে বস। আমি আমার বরের সাথে বসেছি, তাই তোর কি? যা এখান থেকে। মানে? মানে অনেক সোজা, আমরা গতকাল রাতে বিয়ে করেছি। আমার ভাবতেও লজ্জা লাগে, আমার ফ্রেন্ড কিনা একটা সামান্য ওয়েটারকে বিয়ে করেছে। এটা বলে রুহি চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ক্লাসের স্যার আসলেন। একে একে সব ক্লাস শেষ হলে যখনই আমি কলেজ থেকে বের হতে যাব, তখন মায়া আমার হাত ধরে বলল, এই, তুমি কোথায় যাও? হ্যাঁ, তুমি এখন থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকবে। চলো আমার সাথে। না, এখন না, সময় হোক তারপর। এটা বলেই আমি মায়ের কাছ থেকে চলে আসি। আমি কবে সবে এসে জানতে পারি ইরা এসেছিল। আমার কথা রবিনকে জিজ্ঞেস করলে রবিন গতকালের সমস্ত ঘটনা ইরাকে খুলে বলে। ইরা সমস্ত ঘটনা শুনে রবিনকে বলে যায় যে ইরা আবেগের মধ্যেই আমাকে ভালোবাসি বলেছে, আর ইরার নাকি একটা বড়লোক ছেলের সাথে বিয়েও ঠিক হয়েছে। এটা বলেই নাকি ইরা চলে যায়। আমি আমার কাছে লেগে পড়লাম। এভাবে কাজ আর কলেজের পড়াশোনা এবং মায়ের কেয়ারিং তিনটাই বেশ ভালোই চলছিল। আজকে আমি আর মায়া কলেজ শেষে আমরা দুইজন গল্প করতে করতে কলেজের মাঠ পার হচ্ছিলাম। তখনই আমার সামনে একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে থামে। আর গাড়ি থেকে আমার আব্বাজান নেমে সোজা আমার কাছে এসে বলে উঠল, দেখেছিস, তোকে আমি খুঁজেই ফেললাম। এখন চল আমার সাথে বাড়িতে। তোর এ কি অবস্থা করে রেখেছিস? তোর আম্মু তোর চিন্তায় অসুস্থ হয়ে পড়েছি। আমি যখনই আব্বুর সাথে যেতে নিব তখনই মায়া আমার হাতটা ধরে বলে উঠল, তুমি কোথায় যাচ্ছ আমাকে রেখে? আর ইনি বাকে? ইনি হলো আমার বাবা। তোমার বাবা মানে? আমার বাবা মানে বাবা, সালাম করো। মায়া আমার আব্বুকে সালাম করলো। এই নীরব, ওই মেয়েটাকে? এটা হলো তোমার বৌমা। কি? যাক, ভালোই হলো। আমরা তো তোকে আর টাইট দিতে পারলাম না, এখন যদি তোর বউ পারে তাহলে ভালো না? আচ্ছা বৌমা, তুমিও কি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে? যাবো। আমি আর আব্বু এবং মায়া গাড়িতে করে মায়েদের বাড়িতে চলে আসলাম। তারপর মায়ের আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে মায়াকে সাথে করে আমাদের বাড়িতে চলে আসলাম। মায়া গাড়ি থেকে নেমেই আমাদের বাড়ির চারপাশ দেখে অবাক চোখে দেখছে। হঠাৎ মায়া আমার কাছে এসে কানে কানে বলল, এই, তুমি এত বড় লোকের ছেলে হয়ে কিভাবে কফি শপে ওয়েটারের কাজ করতে পারলে? পরিস্থিতির শিকার হলে মানুষকে অনেক কিছুই শেখায়। আমি পকেট থেকে ফোনটা বের করে সাগর ভাইকে ফোন দিয়ে বলে দিলাম আমি আর কলেজে আসতে পারবো না, আমি আমার বাড়িতে চলে এসেছি। আমি মাইকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আম্মু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। তুই তোর আম্মুকে ছেড়ে এতদিন কিভাবে থাকতে পারলি? তোকে আর কোথাও যেতে দিব না। হঠাৎ আম্মু আমার সাথে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু জিজ্ঞেস করলো, মেয়েটাকে? আম্মু, এ হলো তোমার বৌমা। বা, ছেলে আমার অনেক বড় হয়ে গেছে। কি শুরু করলে তুমি? এখন ওদের রুমে যেতে দাও। যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি মাইকে নিয়ে আমার রুমে চলে আসলাম। আম্মু আব্বু আজকে আমাকে নতুন করে মায়ের সাথে বিয়ে দিল। এখন রাত 9টা বাজে। আমি আমার রুমে বাইরে দাঁড়িয়ে আছি। ভেতরে যাওয়ার জন্য কেমন যেন ফিলিংস হচ্ছে। ইস, আজকে তাহলে আমার বাসর রাত। এই যে, আপনারা এখন যেতে পারেন। আমি আমার 2 কেজি চাউস নিয়ে আমার রুমে প্রবেশ করব। সেখানে আপনাদের কোনো কাজ নেই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। তো বাকিটা নয় ইতিহাসই থাক।